আপনারা যারা রাজনীতি করেন, আমার বয়সী হোক, আমার থেকে সিনিয়র হোক, বা আমার বাবা বয়সী বা কাকার বয়সী, যে বয়সী হোক না কেন, আপনারা যে নেতারই আদর্শ হন না কেন, আচ্ছা কখনো কি আপনার নেতা আপনাকে বলেছিল যে বাবা তুমি ঠিকমতো পড়াশোনা করো কিনা, বা আপনার পড়াশোনা শেষ হয়ে গেছে, কখনো বলেছিল যে বাবা পড়াশোনা শেষ করেছো, ভালো চাকরি করো অথবা ভালো একটা বিজনেস করো, অথবা আপনার সন্তান পড়াশোনা করে কখনো বলেছিল যে তুমি তোমার সন্তানদের ঠিকমতো পড়াশোনা করো, ঠিকমতো মানসম্মত মানুষ করো, কখনো বলেছিল? কখনো বলেনি। যদি বলে থাকে তাহলে আপনি একদম রাইট পয়েন্টে আছেন এবং ওই নেতাই আসলে নেতা হওয়ার যোগ্য। আর যদি মনে করেন যে আপনার নেতা আপনাকে এভাবে বলে না, আপনাকে সবসময় বলে যে ওই লোকটা আমার চোখে চোখে কথা বলেছে, ওকে যার পিটা, ওর হাত পা কাট, ওর হাত পা ভেঙে দেয়, বুঝতে হবে সে নেতা নয় বা তার নেতা হওয়ার কোনো যোগ্যতা নেই। আচ্ছা দেখুন, আপনি তাকে বলতেছেন যে স্যার, আপনি আপনার নেতাকে স্যার ভাই যেটা বলে সম্বোধন করেন না কেন, আপনার টাকা খুবই দরকার, ইমার্জেন্সি, আপনার নিজের পড়াশোনা হোক, নিজের ব্যবসা হোক, অথবা আপনার সন্তানের পড়াশোনার জন্য হোক, আপনি গিয়ে বলবেন যে স্যার আমাকে কিছু টাকা দেন, আমার নিজের পড়াশোনাটা হচ্ছে না, বা আমার সন্তানদের পড়াশোনা আটকে গেছে টাকার জন্য। দেখবেন দেবে না, সহজে দিতে চাইবে না। কিন্তু আপনি বলেন যে স্যার একটা অস্ত্র কিনতে হবে, একটা পিস্তল কিনতে হবে ওকে মারার জন্য, দেখবেন যেখানে আপনি 50,000 চাইছেন আপনাকে 2 লাখ টাকা দিয়ে আছে। তারা আপনাকে প্রকৃতপক্ষে ইউজ করতে চায় তাদের কাজের জন্য, কিন্তু আপনার জন্য যেটা দরকার সেটা তারা করবে না। আপনাদের কাছে কি মনে হয় না যে এই যে আমাদের দেশে যে সরকারি হোক, তারা এত বড় বড় প্রজেক্ট নিতে পারে, কিন্তু কখনো আমাদের এই যুবকদের নিয়ে ভালো কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? বলতে পারবেন যে আমাদের এই যুবকদের জন্য বাংলাদেশে কয়টা শিল্প কারখানা তারা গড়েছে? তারা কয়টা বেকারদের জন্য প্রতিষ্ঠান গড়েছে যাতে করে আমরা সহজে চাকরি পেতে পারি বা নিজের উদ্যোগে কিছু একটা নিতে পারি? বা আপনি একটা ব্যবসা বা বিজনেস করতে চান, আপনি একটা লোন নিতে চান ব্যবসা বা বিজনেসের জন্য, সহজে পান কিনা? আপনি পাবেন না। কিন্তু যারা চোর, বাটপার, দুর্নীতিবাজ হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে আসে, ঋণ খেলাপি করছে, যারা বিদেশে পাচার করছে, তাদের বিরুদ্ধে কোনো সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। আপনার কাছে মনে হচ্ছে এটা কি এমনি এমনি সরকার যে কোনো উদ্যোগ গ্রহণ করে না আপনাদের এই যুবকদের জন্য বা শিক্ষা বা উন্নয়নের জন্য? না, বিষয়টা হচ্ছে যে সরকার আসলেই চায় যেন একটা বৃহত্তর যুব সমাজ অশিক্ষিত হয়ে থাকুক। কেন চায় জানেন? কারণ আজকে আপনি যা স্লোগান দিচ্ছেন না, আজকে আপনি ধানের শীষকে নিয়ে বলতেছেন, কালকে আবার কেউ নৌকা নিয়ে বলবে, বা যে দলেরই হোক না কেন, তারা চায় যে আপনি অশিক্ষিত হয়ে থাকুক। কারণ আপনি যদি চাকরি পান, আপনি যদি শিক্ষিত হন, আপনি যদি সচেতন হন, তাহলে আপনি কখনোই চাঁদাবাজি করতে উৎসাহিত হবেন না, আপনি কখনোই মানুষকে খুন করতে চাবেন না, কখনো একজন মানুষও অপর মানুষের গায়ে হাত তুলবে না, আপনি কখনোই এই লুটতরাজদের সাথে হাত মিলাবেন না। তারা চায় যে আপনি ডিপ্রেশনে থাকুন, আপনি অভাবে থাকুন, আপনার কষ্টে থাকুন, আপনার পড়াশোনা যেন বন্ধ হয়, কলম ছুঁড়ে যেন আপনি হাতে অস্ত্র নিতে পারেন এবং যেন বলতে পারেন যে এদেশে শিক্ষার কোনো মূল্য নেই। তারা আপনাকে এমনটা দেখতে চায়। তারা চায় যে এই কলম ছেড়ে অস্ত্র দিয়ে আপনি তার জন্য কাজ করেন। তারা আপনার শিক্ষার জন্য ভাববে না, কিন্তু তাদের ছেলে মেয়েদের জন্য দেখবেন ঠিকই বিদেশে কোটি কোটি টাকাতে পড়াবে। তারা বাংলাদেশের সব থেকে বড় বড় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, সেগুলোতে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াবে, কিন্তু আপনার জন্য তারা কিছু করবে না। এটাই হচ্ছে আমাদের নেতা। এই যে আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ বলুন, তারপর বিএনপি, ছাত্রদল আছে, ছাত্রলীগ আছে, কত ভাইয়ের আছে, কত আপুরা আছে, তারা এখন পর্যন্ত বিয়ে করেনি, বা এখনও তারা বয়স তাদের হয়ে গেছে 40, 45, 50 কাছাকাছি, তারা এখনও রাজনীতি করে যাচ্ছে, চাকরি বাকরি কিচ্ছু নেই, কেউ কেউ আবার বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে আদুবাইয়ের মতো। তাহলে এই লোকগুলো যখন প্রথমবার বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এরা তো মেধাবী, তাই না? এদের বাবা মাকে এই দিনের স্বপ্ন দেখেনি? এরা কি চায়নি যে আমার সন্তান একদিন স্বশিক্ষিত হয়ে অনেক বড় একটা চাকরি করবে, তারা বিসিএস ক্যাডার হবে, তারা ম্যাজিস্ট্রেট হবে, তারা দেশে সেবা করবে,
তারা অনেক বড় অফিসার হবে, আজ তাদের অবস্থান কোথায়? 15 বছর হয়ে যায়, 20 বছর হয়ে যায়, তার বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে, তাদের পড়াশোনা শেষ হয় না। টাকা পয়সা না হয় কোনোভাবে একটা ইনকাম করলো, কিন্তু তাদের কি কোনো আত্মমর্যাদা আছে? এই যে আমাদের ছাত্র দলের যদি বলি যে রাকিব চাচা, আমরা যাদেরকে ট্রল করি, এই রাকিব ভাই তার পুরো যৌবনটা নষ্ট করলো, তিনি এখনো বিয়ে করেননি এই রাজনীতির পেছনে। তার বাবা মা কি তাকে নিয়ে স্বপ্ন দেখেনি? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, তার স্বপ্ন ছিল না যে আমার সন্তান অনেক বড় অফিসার হবে, অনেক বড় পদার্থ বিজ্ঞানী হবে, সে বিদেশে গিয়ে পিএইচডি করবে? আজ রাকিব ভাই কোথায়? আজকে ভিডিওতে দেখলাম যে তারেক রহমানের পাশে যে নিচে বসছে, সেখানেও তার জায়গা হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। যে দলের জন্য আপনি নিজের যৌবনটা দিয়ে দিলেন, তার কাছে আপনার মূল্য নেই। এটা শুধু একজন রাকিব ভাইয়ের কথা নয়, লক্ষ লক্ষ শত শত আপনি এসব কর্মী আছে যাদের কোনো মূল্য নেই, তাদের জীবনে কোনো মূল্যই নেই এসব নেতাদের কাছে, অথচ তাদের জীবনের বিনিময়ে, তাদের হাতে, তাদের রক্তের বিনিময়ে এই পার্টিগুলো টিকে থাকে, এই দলগুলো টিকে থাকে, এই নেতারা আরাম আসে থাকে। মূল্য নেই এই লোকগুলোর। তারপরে কি আপনি মনে করেন যে এই নেতাগুলো আপনার অভিভাবক হওয়ার যোগ্য? তারপরও আপনি মনে করেন যে এই নেতাগুলো আসলে দেশ পরিচালনার জন্য যোগ্য? যে আপনার মতো একটা ক্ষুদ্র মানুষের জীবন পরিবর্তন করতে চায় না, পরিবর্তন করতে পারে না, সে দেশের কিভাবে পরিবর্তন করবে? আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না, কিন্তু আমাদের দেশের রাজনীতি বা রাজনৈতিক দলগুলো তো এমনই। সামনে ইলেকশন, আমাদের যুবকদের নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি? প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, কয়টার মান ভালো আছে? বিশ্ববিদ্যালয় বলুন, মেডিকেল কলেজ বলুন, এত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কয়টার মান ভালো? প্রায় বলা যায় যে বেশিরভাগগুলোর মান ভালো না। তাহলে এইসব শিক্ষার্থীরা বের হয়, তারা কি করবে? তাদেরকে উপযুক্ত শিক্ষিত করা হয় না। বিশ্ববিদ্যালয়ে যে মানটা দরকার গবেষণার জন্য, সেই সুযোগটা পর্যন্ত তাদের দেওয়া হয় না। নষ্ট যন্ত্রপাতির মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই যুব সমাজকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, অথচ এই তরুণ মেধাবী শিক্ষিত যুব সমাজকে তারা চাইলে পারত যে বিশাল একটা অর্থনৈতিক ভান্ডার হিসেবে দেখতে। পৃথিবীর অন্যান্য দেশ তেলকে তারা যেরকম অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে, আমাদের দেশের এই শ্রম শক্তি, আমাদের দেশের এইসব মেধাবীদের তারা এরকম ইউটিলাইজ করতে পারত, কিন্তু তারা পায় না, তারা করে না। তারা চায় যুবকরা থাকুক, অনাহারে থাকুক, তারা অশিক্ষিত হয়ে থাকুক, তারা মূর্খ হয়ে থাকুক, তারা বেকার হয়ে থাকুক। আমি যখন ডাকবো যেন আমার পিছিয়ে চলে আসে। আমার অনেক বন্ধু আছে, ওরা রাজনীতি কিচ্ছু বোঝে না, রাজনীতি করে। দোস্ত, তুই রাজনীতি করিস এর জন্য? দোস্ত, আমার চাকরি খুবই দরকার, আমাকে চাকরি করতে হবে। অথচ ওই দলের নেতা সম্বন্ধে, আদর্শ সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই। দলের যে কোনো প্রোগ্রামে হয় যায়, কেন যায়? কারণ তার একটা চাকরি দরকার। সে মনে করে যে পড়াশোনা চাইতে আমার নেতার রেফারেন্স বেশি দরকার। তাদের মস্তিষ্কটা এইভাবে ধোলাই করে রাখছে তারা। তাহলে এই যে এত লক্ষ লক্ষ যুব সমাজের যে একটা সমষ্টি, এত পরিমাণ মেধাবীদের, তাদেরকে অগ্রাহ্য রেখে আপনারা কিভাবে দেশে উন্নয়ন করতে চান? কিভাবে এই দেশকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন এই দেশকে আপনারা পরিবর্তন করবেন? দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের আঁকড়া কিভাবে মোকাবেলা করবেন? আর আমরা যদি এই সময় প্রতিবাদ করতে চাই, আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেন। আমি কোনো রাজনৈতিক দল করি না। কালকে আমি যদি সরকারের অথবা আমি যেখানে একজন সরকারি কর্মকাণ্ড সম্বন্ধে আমি যদি কিছু কথা বলি, আমি রাজাকার হয়ে যাব। এখন তো রাজাকার হওয়া তো ওয়ান টুর বিষয়। আপনি যে কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করেন, আপনি কোনো একটা রাজনৈতিক দলকে নিয়ে কথা বলেন, আপনি রাজাকার হয়ে যাবেন বা ও দালাল হয়ে যাবেন। কিন্তু আমি যে দেশ প্রেমিকতার দিক থেকে, আমি যে দেশের ভালোর জন্য অথবা তার ভালোর জন্য আমি যে কথা বলতেছি, এটা আসলে কেউ বোঝে না। আমাদের সিস্টেমটাই তৈরি হয়ে গেছে এরকম। তাহলে বলেন, এই সিস্টেমে কি পরিবর্তন হওয়া উচিত না? আজকে আমি আছি এরকম যুবক অবস্থায়, একদিন আমাকেও ওই বৃদ্ধ হতে হবে, আমারও একদিন সন্তান থাকবে। তাদের জন্য আমরা কি রেখে যাব? কি করব আমরা? আমাদের যারা বাবারা আছেন, যারা কাকারা আছেন, আপনারা বলুন, উত্তর দিন।
আপনারা যেসব নেতার পেছনে যে এত ঘুরঘুর করেন, আপনাদের কোনো কাজ নেই? আপনার লজ্জা লাগে না যে এই বুড়ো বয়সে, এই চাচার বয়সে আপনাদেরকে এইভাবে ব্যবহার করে আর তারা আরামে আসে থাকে? কয় টাকা দেয় আপনাদের? আত্মসম্মানের দাম কি এতটাই কম যে টাকার মূল্য বেশি? টাকার কাছে আপনার আত্মসম্মানের কোনো কিছু নেই? সন্তানের সামনে মুখ দেখান কিভাবে? স্ত্রীর সামনে কিভাবে মুখ দেখান? কি বলবেন আপনারা? কি বলেন? আপনারা কি বুঝতে পারেন না যে আপনাদেরকে ব্যবহারের মাধ্যমে আপনাদেরকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে? এই আপনাদের মতো লোকেরাই, দলীয় কর্মীরাই অপর মানুষকে হত্যা করে, খুন করে, চাঁদাবাজি করে। আপনার কি মনে হয় না দিন শেষে যখন রাত্রে ঘরে ফেরেন ওই সন্তানকে দেখে আপনার মনে হয় না যে এরকম কারোটা সন্তানের বাবাকে আমি আজকে হত্যা করেছি? আপনার কি মনে হয় না আপনার বাবা মা যেরকম আছে, বৃদ্ধ বাবা মা, ওই লোকটারও তো বাবা মা থাকতে পারে? আপনারা সন্তানকে মেরে ফেললেন। আপনার কিছু মনে হয় না? আপনার মনে হয় না এই জন্য কারণ আপনি আপনার নেতার পদগ্রহণ করেন। আপনি মনে করেন যে আপনার নেতাই সব, অথচ আপনার বাবা মাকে আপনার গুরুত্ব দেন না, আপনি আপনার বাবা মায়ের কথা শোনেন না। এটা কি সংস্কার হওয়া উচিত না? আজকে আপনি আছেন এই জায়গায়, কালকে আপনার সন্তান আপনার সাথে এরকম একটা আচরণ করতে পারে। আজকে আপনার গায়ে শক্তি আছে, আপনি অপরের সাথে শক্তি প্রদর্শন করে তার উপর জোর জবরদস্তি করতে পারেন, কিন্তু একটা সময় গিয়ে আপনারও এই চামড়াগুলো ঢিলে হবে, আপনারও এই যৌবনটা নষ্ট হবে, শক্তি থাকবে না। সেদিন আপনি বুঝবেন আপনার এসব অন্যায়ের প্রতিফল। এই প্রকৃতি কাউকে ছাড় দেয় না। সংস্কার হওয়ার দরকার। আমাদের যুব সমাজদের নিয়ে ভাবা দরকার প্রত্যেকটা সরকারকে। এই যুবকদের যে পরিমাণ শক্তি রয়েছে, এই শক্তিটাকে কাজে লাগাতে হবে, নইলে আমাদের দেশ কখনোই এগিয়ে যাবে না। আশা করি আগামীতে যে সরকারই আসুক আমাদের যুবকদের জন্য কাজ করবেন। আমরা কোনো ভাতা চাই না, আমরা কর্মসংস্থান চাই, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, আমরা দেশের জন্য কাজ করতে চাই এবং আমরা লড়তে চাই দেশের সার্বভৌমত্বের জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের বাবা মা আমাদের জন্ম দিয়েছে বেকার ভাতা খাওয়ার জন্য নয়। আমাদের নিজ কর্মগুণে আমরা নিজেদের জীবন পরিচালনা করব। আগামীতে যে সরকারে আসুক কোনো বেকার ভাতা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চাই কর্মসংস্থান। দেশে এত লক্ষ লক্ষ বেকার আছে, আপনাদেরকে এই বাংলাদেশের রিজার্ভ থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে এত টাকা দিয়ে এদেশের বেকারদের আপনাদের পালতে হবে না। আপনি ওই টাকা দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করুন, যাতে এদেশের বেকাররা ওই জায়গায় কর্মসংস্থানে গিয়ে তারা তাদের বেস্ট সর্বোচ্চটা দিয়ে এদেশের অর্থনীতিকে যেন চাঙ্গা রাখতে পারে। আগামীতে যে সরকার আসুক আপনাদের প্রতি আমাদের একটাই আহ্বান, আমাদের কর্মসংস্থান চাই। বেকার ভাতা বলতে কোনো কিছু থাকবে না। আপনি যদি বেকার ভাতা চালু করেন তাহলে প্রত্যেকটা মানুষ আরও বেশি অলস হয়ে যাবে। মানুষ চাকরি এবং নিজের কর্মের প্রতি তাদের অনীহা সৃষ্টি হবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝবেন এবং যথাযথ পদক্ষেপের মাধ্যমে যত দ্রুত সম্ভব, যত বেশি করা যায় এদেশের মেধা পাচার এবং বেশি বেশি কর্মসংস্থান, শিল্প কলকারখানা তৈরি করার মাধ্যমে দেশের বেকার সংখ্যা হ্রাসকরণে আপনারা যথেষ্ট ভূমিকা পালন করবেন মনে করি।